আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। লাগবে না। কেন? দেখি দাঁড়ান। জিনিয়া রাফির টাইটা খুলে ফেলল। রাফি অবাক হয়ে দেখছে শুধু, মনে মনে বলল, আমি কি স্বপ্ন দেখছি? এটা হচ্ছে আমার সাথে? ম্যাম এসব করছে, আমার তো বিশ্বাস হচ্ছে না। জিনিয়া টাইটা ঠিক করে দিয়ে রাফির দিকে তাকিয়ে মনে মনে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে আগে দেখেননি নাকি? চোখ দুটো খুলে যাওয়ার মতো অবস্থা। টাইটাও ঠিক করে পড়তে পারে না। মুহূর্তেই জিনিয়া অবাক হয়ে গেল। মনে মনে বলল, আরে এটা কি করলাম আমি? আমি ওর টাই ঠিক করলাম? এটা কি হলো? কিভাবে হলো? আশ্চর্যজনক বিষয়। আমি কেন এটা করলাম? ও ও আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এই ছেলেটা আমার সামনে থাকলে আজকাল কিছুই ঠিক থাকছে না আমার। কি ভাবছে এখন রাফি? জিনিয়া কিছু না বলে সোজা গাড়িতে গিয়ে বসে পড়ল। রাফি এখনো দাঁড়িয়ে আছে, কেমন জানি সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে। জিনিয়া বলে উঠল, এখনো দাঁড়িয়ে আছেন কেন? রাফি আর কিছু না বলে গাড়িতে বসে রওনা দিল। রাফি বারবার লুকিং গ্লাস দিয়ে জিনিয়াকে দেখে চলেছে। আজ জিনিয়াকে একটু বেশি সুন্দর লাগছে। জিনিয়া দেখে ফেলার ভয়ে আর চোখেই দেখে চলেছে রাফি। জিনিয়া ল্যাপটপ পাশে রেখে বলল, একটা গয়নার দোকানে চলুন। গয়না কিনবেন? হ্যাঁ। ওকে। রাফি একটা শপিং মলের সামনে গাড়ি পার্ক করে নেমে আসলো। জিনিয়াকে নিয়ে শপিং মলের ভেতরে চলে আসলো রাফি। একটা বড় গয়নার দোকানে এসে রাফি বলল, ম্যাম আপনি বসুন, আমি গয়না দেখাতে বলছি। হুম। রাফি দোকানদারকে গিয়ে বলল, আমাদের কিছু লেটেস্ট গয়না দেখান তো। কেমন দামের ভিতর? আপনার দোকানের সব থেকে দামি গয়নাগুলো নিয়ে আসুন। ওকে, বসুন, আমি আনছি। রাফি এসে বসে পড়ল। দোকানদার এসে গয়নাগুলো সামনে রেখে বলল, দেখুন, এগুলো সব লেটেস্ট মডেল। আমাদের দোকানের সব থেকে কস্টলি গয়না। এই যে এটা দেখুন, এটা ভালো। জিনিয়া গয়নাগুলো দেখে বলল, রাফি সাহেব দেখুন তো কোনটা ভালো হবে। আমি আমি এসবের কি বুঝি? দোকানদার হেসে বলল, আরে মিয়া, দেখেন দেখেন, নিজের বউকে কি অন্য কেউ চয়েস করে দেবে নাকি? দেখেন দেখেন। রাফি অবাক হয়ে বলল, বউ? হ্যাঁ, আপনার বউকে তো আপনি চয়েস করে দিবেন। ম্যাডাম, আপনার হাজব্যান্ডের চয়েসও ভালোই মনে হয়। দেখুন, আপনার হাজব্যান্ডের হাতের গয়নাটাও বেশ ভালো। রাফি বোকার মতন তাকিয়ে আছে। মনে মনে বলল, দোকানদার তো আমাকে মারার প্ল্যান করছে। ওরে থাম থাম, কিসের বউ হাজবেন্ড লাগাইছে? জিনিয়া হালকা কেসে উঠল। দোকানদারকে বলল, আপনার একটু ভুল হচ্ছে। উনি আমার হাজবেন্ড না, আমার পিএ। পিএ? সরি ম্যাডাম, আসলে আপনাদের দুজনকে দেখলে কেউ এটা বুঝতে পারবে না। সরি, কিছু মনে করবেন না। ইটস ওকে। আচ্ছা, আপনারা দেখেন কোনটা নেবেন। বেশ কিছুক্ষণ পর দুটো হার নিয়ে বেরিয়ে আসলো জিনিয়া আর রাফি। এদিকে শাহনাজ বেগম পৌঁছালে ওনার ভাই বলল, কিরে, তুই আর মিলি এসেছিস কেন? আর সব কোথায়? কোথায় আবার, জানিস না? আর সবাই বিজনেস নিয়ে পড়ে থাকে সব সময়। আচ্ছা, জিনিয়ার আসার কথা ছিল না? ও তো আসতেছে, আমরা আগে চলে আসলাম। ও পথে আছে, চলে আসবে। চল ভিতরে চল। তোরা আরও কদিন আগে আসবি না তা না? সবাইকে রুম দেখিয়ে জিনিয়ার মামা স্ত্রীর কাছে এসে বলল, শুনেছো, মিলিরা এসেছে। ওদের খাবারের ব্যবস্থা করো তো। আচ্ছা, আমি করতেছি। জেনে আসেনি। পথে আসতেছে। ও আচ্ছা। মিলিরা এসেই মার্জিয়ার রুমে চলে গেছে। সবাই মিলে গল্প জুড়ে বসেছে বলতে গেলে। প্রায় 20 মিনিট পর জিনিয়া আর রাফি এসে গেল। গাড়িটা পার্ক করে রাফি নেমে আসলো। জিনিয়াকে নামিয়ে রাফি বলল, ম্যাম আপনার মামার ব্যবসা তো কম না অনেক বড়? তো না এমনি, চলুন। আমার লাগেজটা নিন। হ্যাঁ নিচ্ছি। রাফি লাগেজটা নিয়ে ভেতরে চলে আসলো। জিনিয়াকে দেখে আত্মীয় স্বজন সবাই এসে জিনিয়াকে এক প্রকার ঘিরে ধরেছে। জিনিয়ার মামা এসে বলল, এসেছিস? তোর তো খোঁজ খবর পাওয়া যায় না। বাবার মতো বিজনেস নিয়ে থাকিস শুধু। মামা, তুমিও আম্মুর মতো শুরু করলে? মামি কই? তোর মামি? মনে হয় তোর মায়ের সাথে কথা বলছে। ছেলেটা কে রে? আমার পিএ। ও, তাহলে ফ্রেশ হয়ে নে। ওকে। জিনিয়ার মামা একজন লোককে ডেকে বলল, ছেলেটাকে আমাদের গেস্ট রুমে নিয়ে যাও।
আচ্ছা, আসুন আমার সাথে। রাফি লোকটার সাথে চলে গেল। ওপর তলায় থেকে দুটো মেয়ে দাঁড়িয়েছিল। রাফিকে যেতে দেখে একজন বলল, কে রে ছেলেটা? জানি না, মার্জিয়ার কোনো কাজিন হবে হয়তো। না, কাজিন হলে আমি জানতাম না। তাহলে দেখতে হচ্ছে, চল নিচে যাই। দেখতে দেখতে রাত হয়ে গেছে। কাল মার্জিয়ার গায়ে হলুদ। এদিকে রাতে বাসার সাথে সবাই মিলে বসে আনন্দে মেতে উঠেছে। জিনিয়া একপাশে সোফায় বসে আছে, রাফি পাশেই দাঁড়িয়ে আছে। জিনিয়ার সামনেই একটু দূরে 3-4 জন ছেলে বসে আছে। সবাই জিনিয়ার মামার আত্মীয় স্বজন। এর মাঝেই একটা ছেলে বলে উঠল, দেখেছিস মেয়েটাকে? শাহানাজ আন্টির মেয়ে জিনিয়া, কি সুন্দর। বলতেই হবে, আসলেই সুন্দর। শুনেছি আঙ্কেলের সব জিনিস ওই দেখে। আমিও শুনেছি, মাঝে মাঝে পত্রিকায় তো ছবি দেখি। আচ্ছা, পাশে দাঁড়িয়ে আছে ছেলেটা কে? মনে হয় জিনিয়ার সাথে এসেছে। কথা বলবি? এখন কি করে বলবো, এত লোক ফাঁকা পাই, তারপর না হয় বলবো। হঠাৎ রাফির ফোনে কল আসলেই রাফি সাইডে চলে গেল। ফোনটা ধরে বলল, হ্যাঁ বলুন। স্যার, ম্যামের মিটিংটা কি ফিক্স করব? একটা কাজ করো, 2 দিন পর করো। ওকে। রাফি ফোনটা রেখে মেয়ে দুটিকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। আচমকা এমন সামনে দুটো মেয়েকে আসতে দেখে রাফি পাশ কাটিয়ে চলে আসতে যাবে, অমনি একটা মেয়ে হাত উঁচিয়ে রাফিকে আটকে নিল। রাফি অবাক হয়ে বলল, কি করছেন? আপনার সাথে কথা আছে। আমার সাথে? কিন্তু আমি তো আপনাদের চিনি না। ওকে, তাহলে পরিচয় করি আগে। আমি নিধি, আর ও আমার বান্ধবী নিপু। মার্জিয়ার আব্বু আম্মু আমার ফুফা হয়। ও আচ্ছা, ওকে ঠিক আছে, এখন আমি যাই। যাই মানে? আপনার পরিচয় দিবেন না? আমার আসলে তেমন কোনো পরিচয় নেই, আমি সামান্য একজন কাজের লোক। নিধি অবাক হয়ে বলল, কাজের লোক মানে? মানে আমি জিনিয়া ম্যামের পিএ। নিধি চোখ ছোট করে বলে, আচ্ছা লোক তো আপনি, এটা সামান্য কাজ হলো? আপনিও না? আচ্ছা, আপনাদের সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, আমি এখন যাই। না, আপনার সাথে আমার আরো অনেক কথা আছে। দেখুন না, এখানে কত লোক, সবাই আনন্দে মেতে আছে। চলুন আমরা নিচে যাই। কেন? না না, তাছাড়া আমাদের পরিচয় সবেমাত্র হলো। হায় রে মানুষ, আমাকে দেখেও কি বাঘ ভাল্লুক মনে হয় যে আমার সাথে যেতে আপনার ভয় করছে? আর এমন না তো যে বাসার বাইরে যেতে বলছি, নিচেই তো যেতে বলছি। চলুন না। মেয়ে মানুষ বাঘ ভাল্লুকের থেকেও ডেঞ্জারাস হয়, বুঝলেন? বাঘ ভাল্লুক তো মেয়ে মানুষের কাছে বাচ্চা। হ্যাঁ, আপনি কি বলছেন? এই নিপু, তুই আম্মুকে বলিস আমি নিচে আছি। নিপু মুচকি এসে বলল, ওকে ঠিক আছে। এদিকে জিনিয়া রাগে লাল হয়ে আছে। রাফির দিকে তাকিয়ে মনে মনে বলছে, সাহস কত বড়, এখানে এসে মেয়ে মানুষের সাথে গল্প লাগিয়ে নিয়েছে। রাফির বাচ্চা, তোকে আমি। জিনিয়া আচমকা রেগে যাওয়াতে পাশে বসে থাকা মিলির নজর জিনিয়ার ওপর পড়তেই মিলি ভয় পেয়ে গেল। জিনিয়ার এমন লাল মুখ দেখে মিলি বুঝতে পারল না এমনটা কেন হলো। আফরিনকে খোঁচা মেরে বলে, আফরিন আপুকে দেখ। কি? আপির দিকে তাকা। কেন? আফরিন জিনিয়ার দিকে তাকিয়ে বলল, এই আপু, মুখটা লাল হয়ে গেছে কেমন, আর কেমন সাপের মতন ফোঁসফোঁস করছে, কি হয়েছে রে? আমিও তো দেখতে পাচ্ছি না, আমিও মাত্র দেখলাম। আম্মুকে বলে আসি দাঁড়া। অফিসের কোনো কাজে আবার রেগে আছে নাকি? আম্মু ছাড়া এখন আপুর কাছে যাওয়ার সাহস কার আছে? হ্যাঁ তাই কর, যা যা। এদিকে রাফিকে এক প্রকার জোর করে নিধি নিচে নিয়ে গেল। নিচে এসে রাফি বলল, দেখুন, এটা ঠিক হচ্ছে না। আমি এই বাসার কেউ না বা কোনো আত্মীয় না। আপনার সাথে কেউ দেখে নিলে উল্টাপাল্টা ভাববে। ভয় করছে আপনার? তো করবে না? কিসের ভয়? কলঙ্ক মাখবে গায়ে সে ভয়? আপনিও না এই চোখে ওইসব কেউ ভাবে? ভাবতে হয়, তাছাড়া কার মনে কি চিন্তা ভাবনা ঘুরে কে জানে। সেটা ঠিক। নিন বসুন এখানে। নিধি বসে রাফির হাতটা ধরে বসিয়ে দিল। রাফি বসে বলল, আমার এখন যাওয়া উচিত। নিধি রেগে বলল, আপনার সমস্যা কি? খালি পালানোর মুড আপনার? আমার সাথে একটু সময় থাকলে আপনার কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে নাকি? রাফি মনে মনে বলল, এই মেয়েও দেখি কথায় কথায় রাগে। বলি, মেয়েদের এই রাগ জিনিসটা কি অটোমেটিক মাথায় ইনস্টল করা থাকে নাকি?
নিধি রাফিকে চুপ থাকতে দেখে বলল, চুপ করে আছেন কেন? না কিছু না। আপনারা ছেলেরা না মেয়েদের মন বোঝেন না। সেটা কি জরুরি? জরুরি না। বাদ দিন, এখন বলুন আর কি বলবেন। ঘোড়ার টিম, চুপ করে থাকেন তো আপনি। ওদিকে শাহানাজ বেগম মেয়ের কাছে এসে বলল, কিরে জিনিয়া, কি হয়েছে? এমন রেগে আছিস কেন? জিনিয়া কোনো কথা না বলে সোজা উঠে গেল। মেয়েকে এমনভাবে রিয়াক্ট করতে দেখে অবাক হয়ে বলল, কি হলো মেয়েটার? কি যে হয় এর, কখন কি হয় কে জানে। আমাকে কখনো বলে না কিছু। পারি না আমি এই মেয়েটাকে নিয়ে। এদিকে রাফিকে চুপ করে বসে থাকতে দেখে নিধি বলল, চুপ করে আছেন কেন? আপনিই তো বললেন। বাবা, এই কথাটা তো বেশ মানলেন। আচ্ছা, আপনি এমন বেরসিক কেন? কে জানে। আপনাকে আর কোনো মেয়ে বিয়ে করবে না, আনড্রামাটিক মানুষ একটা। আচ্ছা রাগ বাদ দিয়ে বলুন, এখন আমরা উপরে যাই। জানি না। সত্যি কেউ অন্য কিছু ভাববে। আমি শুধু শুধু বিপদে পড়তে চাই না। সমস্যা নেই, দরকার হলে আমাকে বিয়ে করে নিন। আমি কি দেখতে খারাপ নাকি? আমাকে মানবে না আপনার সাথে? এমন কথায় রাফি অবাক হয়ে তাকিয়ে আছে নিধির দিকে। কি বলবে বুঝতে পারছে না। রাফি নিধির দিক থেকে মুখ ফিরিয়ে সামনে তাকিয়ে যেই কিছু বলতে যাবে, অমনি এক লাফে দাঁড়িয়ে গেল রাফি। রাফিকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে নিধি কিছু বুঝতে পারল না। রাফিকে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে নিধিও তাকালো। দেখলো সিঁড়ির সামনে জিনিয়া দাঁড়িয়ে আছে। জিনিয়াকে দেখে নিধিও উঠে গেল। যাওয়ার আগে রাফিকে আস্তে করে বলে গেল, কাল কথা হবে। কাল যেন এমন বাহানা দেখাবেন না। রাফিকে এই কথা বলে নিধি চলে গেল। রাফি সোজা দাঁড়িয়ে আছে, ভয় যেন পা কাঁপছে। জিনিয়া দুই হাত মুঠ করে আস্তে আস্তে রাফির দিকে এগিয়ে আসতে লাগলো। জিনিয়ার মুখ দেখে রাফি আরও ভয় পেয়ে গেল। এমন রাগের চেহারা হয়তো এর আগে দেখেনি রাফি। টমেটোর মতন লাল হয়ে আছে, যেন টোকা দিলে ঝরঝর করে রক্ত পড়বে। জিনিয়া রাফির সামনে এসে দাঁড়িয়ে রাফির দিকে তাকিয়ে আছে। রাফির একদম মুখের কাছে মুখ এনে জিনিয়া রাফির দিকে তাকিয়ে আছে। রাফি ভয়ে বসে পড়ল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না রাফি। জিনিয়া আচমকায় বসা অবস্থায় রাফিকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাফি গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। এবারে থাপ্পড়টা একটু জোরেই লাগলো মনে হচ্ছে। রাফি জিনিয়ার দিকে তাকিয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। হঠাৎ কি হলো জিনিয়া ম্যামের, সেটাই তো বুঝতে পারছি না। রাফি তারপরেও আমতা আমতা করে বলল, ম্যাম আপনার কি হয়েছে? এ কথা বলতেই আরেক গালে ঠাস করে আরেকটা বসিয়ে দিল। এবার দু গালে হাত দিয়ে রাফি অসহায়ের মতন বসে আছে। জিনিয়ার আগে ফোঁস করে চলেছে। দোতলা থেকে মিলিরা লুকিয়ে এসব দেখে চলেছে। শিখা বলল, এই মিলি, কি হচ্ছে রে? আপু তো থাপ্পড়ের লাইন লাগিয়ে দিবে মনে হয়। চুপচাপ দেখে যা, আমার তো কাহিনীর সুবিধার লাগছে না। এবার একটু একটু মাথায় আসছে মনে হচ্ছে। কি কথা? আমাদের বল। পরে বলছি নে, এবার চল এখান থেকে, যা বোঝার বুঝে গেছি। এবার আপু আমাদের দেখে নিলে রাফি ভাইয়ার জায়গায় আমরা থাকবো, কিন্তু চল কেটে পড়। মিলিরা চলে গেল। জিনিয়ার রাগ যেন কমছে না। রাফির কলারটা ধরে রাফিকে দাঁড় করিয়ে চিল্লিয়ে বলল, এত বড় সাহস তোর হয় কি করে? বাসার লোকজন সবাই ওদের দিকে তাকিয়ে আছে। তবে ভাগ্য ভালো বাসার মেন সব লোক ছাদে। রাফি আশেপাশে দেখে বলল, আপনারা কি দেখছেন? যার যার কাজে যান, এখানে সার্কাস হচ্ছে নাকি? জিনিয়া কলার ধরে ঝাঁকি দিয়ে বলল, ওদিকে কি, এদিকে আমার দিকে তাকা। ম্যাম শান্ত হন, আগে সবাই দেখছে। স্টপ হারামি কোথাকার। মেয়েটার সাথে কি করছিলি ওর সাথে? এত বড় সাহস কি করে হয় তোর? রাফি মনে মনে বলল, আচ্ছা এই ব্যাপার, যা ভেবেছিলাম তাই হলো, কিন্তু আসল লোকের হাতে পড়লাম। এবার বাঁচা আমার মুশকিল। থাপ্পড় আরও হালিখানিক খেতে পারি, যা রাগ দেখছি মুখে। জিনিয়া রেগে বলল, চুপ করে আছিস কেন? আনসার মি। ম্যাম আমার কি দোষ? আমাকে জোর করে নিয়ে আসছে। আমি অনেকবার মানা করেছি। ওই তুই কচি খুকি যে তোকে জোর করে নিয়ে আসবে? আমাকে পাগল পেয়েছিস গাধা আমি? সরি ম্যাম। সরি বললে সব হয়ে গেল? তাহলে আচ্ছা নিন, দরকার হলে আরও কয়েকটা মেরে নিন। বলা দেরি তো মারা দেরি না। রাফি গালে হাত দিয়ে মনে মনে বলল, এটা কোনো কথা? বললাম বলে মেরে দিল, একটু দয়া মায়া নাই নাকি? এমনিতেই দুইটা খেয়ে অবস্থা নাজেহাল, এখন তো গালটা টনটন করতেছে। রাফি আমতা আমতা করে বলল, সত্যি সত্যি মারলেন?
তো আদর করব? ইচ্ছে হচ্ছে থাপড়িয়ে তোর গালের নকশা পাল্টে ফেলি। ম্যাম সত্যি? তোর সত্যির কপালে মনে হচ্ছে আমি গুলি করি। জিনিয়া রাফিকে ছেড়ে রাগে একবার এদিকে হাঁটছে আবার ওদিকে। রাফি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাফি মনে মনে বলল, গাল মনে হয় বাঁকা হয়ে গেছে, ব্যথায় কিছু বোঝাও যাচ্ছে না। আহারে মাইয়ারে, কোন বিপদ ফেলে গেল আমাকে। এখন আমি এই বিপদ থেকে আজ বাঁচলে হয়। জিনিয়া রাগে কণ্ঠে এসে বলল, কি কি কথা বলছিলেন? কিছু না। দেখুন মাথা খারাপ হয়ে আছে, ইচ্ছে হচ্ছে আরো দুটো কষে মারি। কথাটা শুনে রাফি এক লাফে সরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। জিনিয়া বলল, কি হলো? কিছু না। আমার গাল আর লোড নিতে পারবে না, এমনিতেই ফুলে হয়ে গেছে। ওই আপনাকে কি বলছি আমি? কি কথা বলছিলেন? সত্যি আমার কোনো দোষ নেই, মেয়েটাই আমাকে জোর করে নিয়ে আসছে। আমি বারবার চলে যেতে চাইছিলাম, যেতেই দেয়নি। জিনিয়া কিছু না বলে রাগে চোখে তাকিয়ে আছে, যেন আগুনের তাপে চারিদিক গরম হয়ে উঠছে। রাফি হঠাৎ খেয়াল করলো এমন নীরব ভয়ানক চেহারায় এক ভয়ানক মায়া কাজ করছে। এই রাগী মুখটা লাল রঙের রক্তবর্ণ ফুলের মতো যেন ফুটে উঠেছে। গালে হাত দিয়ে রাফি এই মায়াময় মুখটা দেখে চলেছে। জিনিয়া রাফির কাছে এসে রেগে বলল, হোয়াট? কি দেখছেন? হ্যাঁ বলছি হাঁ করে তাকিয়ে কি দেখছেন? আপনাকে। জিনিয়া অবাক হয়ে বলল, আমাকে? আমাকে কি দেখছেন? আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি রাগলেও না, আপনাকে আরো বেশি সুন্দর লাগে। কথাটা শুনে জিনিয়া যেন 440 ভোল্টের শক খেলো। জিনিয়ার রাগ যেন মুহূর্তের মাঝে গায়েব হয়ে গেল। রাগে লাল মুখটায় আচমকা লজ্জার লালাভা চেয়ে পড়েছে। জিনিয়া মনে মনে বলল, কি কি বলছে? সুন্দর? আমাকে সুন্দর লাগছে? জিনিয়া লজ্জায় লাল হয়ে উঠল মুহূর্তের মাঝে। মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, হারামি, মেয়ের সাথে এখানে বসে প্রেমালাপ চালাচ্ছিল, এখন আবার আমাকে এসব বলছে, তাও আবার এই কথা আমার মুখের ওপর বলল। কেমন যেন লাগছে হনুমানটার কথায়। বুকের ভেতর ধুক ধুক করছে কেন এত? রাগটাও হচ্ছে না আর। পাগল নাকি এমন কথা কেউ এভাবে বলে? আর আমি ওর বস না? সাহস কত বড় আমাকে এসব বলে। কিন্তু তাও আমার রাগ হচ্ছে না। লজ্জা লাগছে কেন এত? কি হচ্ছে? মনে হচ্ছে পালিয়ে যায় এখান থেকে। এদিকে রাফি চমকে উঠে মনে মনে বলল, এই রে, এই কি বলে ফেললাম আবার? মায়ার বশে মুখ থেকে মনের কথা বেরিয়ে গেল রে। নাও, এবার আমার মনে হয় আর বাঁচা হলো না। এবার ওপরের টিকিট কনফার্ম। রাফি আমতা আমতা করে বলল, ম্যাম। জিনিয়া ওভাবেই বলল। কি হয়েছে? রাফি একটু অবাক হলো। ম্যামের কণ্ঠ হঠাৎ নরম নরম লাগছে কেন? রাগ কি কমলো নাকি? কিন্তু এই অসম্ভব কাজ হলো কি করে? আজব ঘটনা তো। রাফি বলল, ম্যাম আপনার উপরে যাওয়া উচিত। সবাই আপনাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করবে। জিনিয়া রাফির দিকে তাকিয়ে রাফির সামনে এসে বলল, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন, যদি কখনো কোনো মেয়ের সাথে আর এমন কথা বলতে দেখছি, তাহলে এর পরিণাম আরো ভয়ানক হবে। হে আর বলতে, আর জীবনে এ কাজ করার সাহস আছে নাকি? নো টেনশন, কথা তো দূরের কথা, ছায়াও পারাবো না। আর একটা কথা, জি। ওই মেয়ের আশেপাশে যেন না দেখি আর। ওকে। জিনিয়া রাফির মুখের দিকে তাকিয়ে দেখলো এখনো রাফি হাত দিয়ে আছে মুখে, বেশ ফুলে গেছে। জিনিয়া নিজের হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার হাতটাই তো ঝিনঝিন করছে। রাগের মাথায় মনে হয় একটু বেশি জোরে মেরে বসেছি। বেশ করেছি, হারামি এখানে এসে ইটিস পিটিস শুরু করেছে। আমার বিয়ে হয়ে অন্য মেয়ের সাথে এসব? বান্দর একটা। এদিকে মিলি সহ সবাই বসে সামনের গানের আয়োজনে মেতে উঠেছে। মিলি খেয়াল করলো সিয়াম মাঝে মাঝে সামনের দিকে কয়েকটা মেয়ের দিকে বারবার তাকিয়ে চলেছে। এটা দেখে মিলির আচমকা রাগ হয়ে গেল, কিন্তু এত লোকের মাঝে কিভাবে কিছু বলবে। মনে মনে বলল, ইচ্ছে হচ্ছে হারামিটাকে জিনিয়াপুর মতো কয়টা বসিয়ে দেই। পাশে শিখা আর আফরিনের চোখ এড়ায়নি মিলির এই পরিস্থিতি। ওরা হেসে বলল, কি রে, ঝলছে? কি জ্বলবে? কি আর জ্বলবে? মনে হয় কারোর মন জ্বলার গন্ধ পাচ্ছি। কার? বাহ, দেখিস শিখা কেমন না জানার ভান করছে। আমরা বুঝি না মনে হয়। কিছু করো, না হলে দেখবে হাত থেকে কবে চলে যাবে। এখনো সময় আছে। হ্যাঁ, ওই দেখ মেয়েদের দিকে কেমন তাকাচ্ছে। মেয়েগুলো কম না, দেখ দেখ।
মিলি শুধু তাকিয়ে আছে। মনে মনে খুব রেগে আছে মিলি। সবাই বুঝতে পারে, কিন্তু আজ পর্যন্ত এই গাধাটা কিচ্ছু বুঝতে পারলো না। মিলি উঠে শিখার পাশে গিয়ে বসলো। পাশে সোফায় সিয়াম বসে আছে। মিলি সিয়ামকে ডেকে বলল, এই যে নায়ক মশাই, দেখা হয়েছে? সিয়াম মিলির দিকে তাকিয়ে হেসে বলল, কিরে, কি হলো? কিরে, তোর মুখ এমন গুমরা হয়ে আছে কেন? তোর জানা লাগবে না, তার দেখা হয়েছে। কি? ওই যে রমণী, যা এতক্ষণ চোখ খুলে দেখছিস। ধুর, কি যে বলিস। তবে দেখ, সুন্দর আছে, কিন্তু মনে হয় একটা লাইন হবে, বুঝলি? মিলি কথাটা শুনে আরো রেগে গেল। সিয়ামের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আস্তে করে বলল, সিয়াম, মার খাবি তুই। কেন? জানি না, কিন্তু তুই আমার হাতে মার খাবি, হার আমি কোথাকার। আরে কি হয়েছে, বলবি তো? গোড়ার ডিম হয়েছে, কথা বলবি না আমার সাথে, হার আমি একটা। মিলি রেগে উঠে গেল। এদিকে সিয়াম তো অবাক। হলো কি মিলির? হঠাৎ এসে রাগ দেখিয়ে চলে গেল। কিছু না বললে বুঝবে কি করে? মেয়েদের ওই অর্ধেক কথা কে বুঝতে পারবে ভাই? এদিকে মন্ত্রীর সাথে কন্ট্যাক্ট করা লোকগুলো বিয়ে বাড়ি থেকে কিছু দূর এসে গাড়ি থেকে নেমে একটা জায়গায় বসে আছে, পুরনো কারখানা টাইপের মতন। সামনে চেয়ারে বসে মদের গ্লাস হাতে গ্রুপের বস বলল, কি খবর ওই দিকের? বস, পুরো বাসার চারদিকে পুলিশের পাহারা, ওখানে এভাবে যাওয়া যাবে না। তাহলে আমাদের বাইরে অপেক্ষা করে থাকতে হবে, কিন্তু হাতে সময় কম, অন্য পথে বের করা লাগবে। তাহলে কি করব বস? পুরো এলাকার কানেক্ট নাই করতে হবে, অন্ধকারে কাজ সেরে ফেলতে হবে। কিন্তু ভেতরে জেনারেটর আছে, সেগুলো চালু হয়ে যাবে। কিছু সময় তো লাগবে। কারেন্ট গেলে কিছু লোক ভেতরে ঢুকে জেনারেটরের দিকে সামলাবে, ততক্ষণে মেয়েটাকে গায়েব করে দিব। বস, প্ল্যান রিল্যাক্সলি হলেও মন্দ না। ওকে, রেডি হয়ে নে, চল সবাই। এদিকে এখনো রাফিয়া জিনিয়া বাইরের সোফায় বসে আছে। বাসায় একজন কাজের লোক একটা মেডিসিনের বক্স এনে জিনিয়াকে দিল। জিনিয়া লোকটাকে চলে যেতে বলল। রাফি এটা দেখে মনে মনে বলল, কি মেয়েটা, এই মারে আবার এই মলম লাগায়, যখন খুশি রাগ দেখায়, আবার যখন খুশি ভালো হয়ে যায়। আমি না পাগল হয়ে গেছি, না হলে খুব জলদি পাগল হয়ে যাব। আমার মতো এই ছোট্ট বালক আর নিতে পারছে না এই প্রেশার। জিনিয়া বক্স থেকে একটা স্প্রে বের করে বলল, দেখি এদিকে মুখটা আনুন তো। রাফি সেটা না করে হাত বাড়িয়ে বলল, আমাকে দিন, আমি নিয়ে নেব। বললাম না এদিকে আসতে। আপনি উপরে যান, আমি এসব লাগিয়ে নেব, সামান্য কাজ। তাছাড়া সামান্য পিয়ে আমি, শুধু শুধু আপনি কেন? মনে হয় থাপ্পড় কম হয়ে গেছে। রাফি মনে মনে বলল, বলে কি, এর পরেও কম হয়েছে? বলি, মানুষ দিনে তো মনে হয় এতগুলো ভাতও খায় না যতগুলো আমি থাপ্পড় খাই। বলে কি না কম হয়ে গেছে, কেউ আমার একটু বিষ দে, 2-3 দিনের জন্যে মরে যাই। রাফি মুখটা কাছে এনে আস্তে করে বলল, ম্যাম, আমি করে নিতাম। জিনিয়া কিছু বলল না। রাফির গালের দিকে তাকিয়ে দেখলো বেশ ফুলে গেছে। জিনিয়া মনে মনে বলল, মাথা গরম করে ফেলে। আমার কি দরকার ছিল মেয়েদের সাথে কথা বলার? কিন্তু আমার এত রাগ হলো কেন সেটাই তো মাথায় আসছে না। না না না, রাগ তো হবেই। আমার বিয়ে, অন্য মেয়ের সাথে তো কথা বলতে পারে না। জিনিয়া স্প্রেটা হালকা মেরে ওষুধ লাগিয়ে দিল। রাফি জিনিয়ার দিকে এক পলকে তাকিয়ে আছে। এমন সুন্দরীকে এত কাছ থেকে দেখার সৌভাগ্য কারোর হয়, তাই সুযোগকে কাজে লাগানোই শ্রেয়। তবে এই সৌন্দর্য এতই মায়াময় যে না চাইতেও হারিয়ে যাওয়া অতি সামান্য বিষয়। জিনিয়া হঠাৎ খেয়াল করলো রাফি ওর দিকেই তাকিয়ে আছে। এটা দেখে জিনিয়া নার্ভাস হয়ে গেল। জিনিয়া খেয়াল করলো রাফির খুব কাছেইও। মনের ভেতর অজানা স্রোতের বেগ যেন উল্টো ধারায় চলা শুরু করে দিয়েছে। ফর্সা মুখ লাল রঙের লজ্জার চাদরে যেন ঢেকে গেছে। রাফি মনে মনে বলল, এই যে আবারও ম্যামের গালটা লাল টকটকে হয়ে উঠছে। না না, এমন সুন্দরী মেয়ের এই রূপের ওপর আবার এমন মায়া ভর করলে আমি কি করে ঠিক থাকি? ম্যামের এই নরম গালটা না একবার যদি ছুঁতে পারতাম, একবার যদি অনুভব করতে পারতাম এই লাল টসটসে গালের উষ্ণতা, মনে হয় 1000টা বছর তাতেই পার করে দেওয়া যেত। সামনে এমন পরীর মতো একটা মেয়ে বসে থাকা সত্ত্বেও একে ছুঁয়ে দেখার ক্ষমতা আমার নেই।
হাত বাড়ালেই ধরতে পারি, কিন্তু সে সাহস আমার নেই। এই ব্যথার থেকে আর বড় ব্যথা কি হতে পারে? এমন রাগী মেয়ের হাতটাও যে এমন তুলোর মতো নরম, তা আগে বুঝতে পারিনি। ইচ্ছে হচ্ছে ম্যামকে বলি আমার ওষুধের দরকার নেই, আপনার এই নরম হাত দুটি আমার গালে জড়িয়ে রাখুন, আমি এমন 1000টা থাপ্পড় খেতে রাজি আছি। রাফি যেন জিনিয়ার মায়ায় হারিয়ে চলেছে। জিনিয়া রাফির ও অপলক চাহনির বিরুদ্ধে আর থাকতে না পেরে চোখ নামিয়ে নিল। মনে মনে বলল, কি হচ্ছে এসব? বারবার আমি ওর চোখে চোখ রাখার সাহস পাই না। সামান্য পিয়ে তার চোখের কাছে আমি কেন পরাজিত হয়ে যাই বারবার? যেন আমার চোখ, আমার সকল ইন্দ্রিয় ওই চোখের কাছে এক নারীরূপী দুর্বল বাচ্চার মতো নিজেকে বিলিয়ে দেয়। এমনটা কেন হয়? কি হচ্ছে এসব? জিনিয়া নিচের দিকে চোখ রেখেই বলল, দেখা হয়েছে নাকি আরও দেখবেন? আগে কখনো আমাকে দেখেননি। রাফি চমকে উঠল। এক হাত দূরে সরে গিয়ে কিছু বলতে যাবে, অমনি কারেন্ট চলে গেল। রাফি বলল, কি হলো এখন? রাফির আর কোনো কথা শোনা গেল না। জিনিয়াও বসে আছে অন্ধকারে। এদিকে কিছু লোক জেনারেটর অন করতে গেলেই দেখলো তার কাটা। সারতে 4-5 মিনিট সময় লাগবে। এদিকে গেটের এক পাশ দিয়ে কিছু লোক অন্ধকারে একজনকে গাড়িতে তুলে নিয়ে গেল। কিছুদূর গেলেই একজন বলল, কিরে মেয়েটা এত ভারী কেন? কি খাই রে মোটা? সে তোকে জানা লাগবে না, বসকে কল কর, বল কাজ হয়ে গেছে, কোথায় নিয়ে আসবো। আচ্ছা। আর মেয়েটাকে ভালো করে রেখেছিস তো? হ্যাঁ, পিছনে টিকিতে রেখেছি, নো সমস্যা, অজ্ঞান হয়ে আছে। আচ্ছা। জিনিয়া মনে মনে বলল, কি হলো, চুপ হয়ে গেল কেন? এর মাঝে কারেন্ট আবার চলে আসলো। জিনিয়ার নজর সামনে বুঝে দেখলো রাফি নেই। জিনিয়া রেগে বিড়বিড় করে বলল, হারামি পশ্চাৎ, গেল কোথায়? কেবলই তো এখানে ছিল, কথা বলছিল, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? জিনিয়া চারিদিকে দেখতে লাগলো। আশেপাশে অনেক লোকজন আছে, তবু রাফিকে দেখা যাচ্ছে না। জিনিয়া উঠে দাঁড়িয়ে চারিদিকে ভালোভাবে দেখলো, কিন্তু তবুও রাফিকে কোথাও দেখতে পেল না। যার জন্য আবারও রেগে আগুন হয়ে গেল জিনিয়া। মনে মনে বলল, কথা শেষ না হতেই কোথায় গেল? আজকে একবার পাই, ওকে জঙ্গলে নিয়ে বেঁধে রাখতে পারবো, ওকে জঙ্গলে নিয়ে বেঁধে রেখে আসবো। আর আমি বিয়ে কোথাকার, ইচ্ছে হচ্ছে আরো 2-3টা থাপ্পড় মারি। জিনিয়া রাফিকে খুঁজতে খুঁজতে ওপরে চলে গেল। হয়তো ওপরে চলে গেছে। বাসার সবাই প্রায় উপরে। এখানে গান বাজনা নাচ, সবাই আনন্দ অনুষ্ঠানে মেতে আছে। জিনিয়া ওপরে আসলেই জিনিয়ার আম্মু শাহনাজ বেগম মেয়ের কাছে এসে বলল, এতক্ষণে আসলি? সবাই তোকে খোঁজাখুঁজি করছে এখানে, আমার সাথে আয়। জিনিয়া রাফিকে খুঁজে চলেছে। আম্মুর কথা শুনে বিরক্ত হয়ে বলল, কোথায় যাব? আরে আসবি তো, তোর সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিই, আয় আমার সাথে। আম্মু পরে করলে হয় না? আমার কাজ আছে এখন। শোন, এটা তোর অফিস না, বিয়ে বাড়িতে এসেছিস, এখানেও তো কাজ কাজ করবি না, চুপচাপ আমার সঙ্গে চল। যখনই দেখো তখনই শুধু কাজ কাজ আর কাজ। বলি, নিজের দিকে একটু নজর করতে পারিস তো? চারিদিকে কত কিছু ঘটে যাচ্ছে, সেদিকে তো কোনো খেয়ালই থাকে না তোর। শাহনাজ বেগমের হাত ধরে এক পাশে নিয়ে গেল। ওখানে আসতেই একজন মহিলা বলে উঠল, আয় আয় বস, ওই পাশে ভিড়ের মাঝে বলে যায়নি। শাহনাজ বেগম মহিলার পাশে বসে বলল, তোকে দুপুরে বলেছিলাম না, এই হলো আমার বড় মেয়ে জিনিয়া, আর জিনিয়া এই হলো আমার ছোটবেলার বান্ধবী। তোর মেয়ে এটা? কেন মনে হচ্ছে না? মাশাআল্লাহ, তোর থেকেও বেশি সুন্দর। কেমন আছো মা? জিনিয়া মুচকি হাসি দিয়ে বলল, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমার মা আর তোমার আব্বুর বিয়ে দেওয়ার পরে আমরা চলে যাই। মাত্র কয়েক বছর হলো দেশে ফিরেছি। আমাদের বাসা কিন্তু তোমার মামার বাড়ির পাশেই ছিল। সেখানে থেকেই তোমার মায়ের সঙ্গে আমার বন্ধুত্ব। তবে আমরা দেশে না থাকলেও আমার ছেলে বরাবরই দেশেই বড় হয়েছে, যার জন্য আমাদের চলে আসতে হলো। মহিলা পাশে তাকিয়ে বলল, এই হলো আমার ছেলে ধ্রুব। ধ্রুব, এ হলো তোমার শাহনাজ আন্টির বড় মেয়ে জিনিয়া। শাহনাজ বেগম বলে উঠল, ধ্রুব বাবা? জি আন্টি। তোমার বরং নিচে চলে যাও, এখানে আমরা মুরব্বী মানুষ, তোমরা ইয়াং ছেলে পেলে, তোমরা বরং নিচে গিয়ে নিজেদের মতো এনজয় করো, একজন আরেকজনের সঙ্গে পরিচিত হও। জিনিয়া, যাও, ওকে নিয়ে যাও। জিনিয়া না চাইতেও মনে মনে বিরক্ত হয়ে বলল, শোন। ধ্রুব উঠে জিনিয়ার পেছন পেছন যেতে লাগলো। নিচে এসে ধ্রুব বলল, হাই, আমি ধ্রুব। জিনিয়া। হ্যাঁ, শুনেছি আপনার নাম। গুড। তো বর্তমানে কি করছেন আপনি? খুঁজতেছি। ধ্রুব অবাক হয়ে বলল, খুঁজতেছেন? কি খুঁজতেছেন?
একটা হনুমানকে একবার পেলে ওকে চাইনিজ কুড়াল দিয়ে কুচি কুচি করে কেটে চাইনিজ নুডলস বানিয়ে আমি খাবো। ধ্রুব অবাক হয়ে তাকিয়ে আছে। জিনিয়ার কথা যেন মাথা দিয়ে ঢুকছে না ধ্রুবর। মনে হয় রেগে আছে কারোর ওপর। ধ্রুব মনে মনে বলল, আন্টির মেয়ে অসম্ভব সুন্দর, এটা মানতেই হবে। ডেঞ্জারাস কিউটি, এটাও মানতে হবে। তবে রাগটা যে কম না সেটাও মানতে হবে। তবে লক্ষ্য করার বিষয় হলো, এমন সুন্দরী মেয়ের এটুকু রাগ না থাকলে এই সৌন্দর্যের সম্পূর্ণ রূপ প্রকাশ পাবে না। এর একটা যেন সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। এক কথায় আমি তো প্রেমে পড়ে গেছি। এতদিন শুধু জানতাম মিস জিনিয়া একজন বিশিষ্ট বিজনেসম্যান, কখনো ভাবতে পারিনি এভাবে পরিচয় হবে। এত কাছ থেকে দেখতে পারবো। মেয়েটা সব দিক থেকে পারফেক্ট। ধ্রুব বলল, কারো উপর রেগে আছেন নাকি? কেন? না মানে চারদিকে দেখে চলেছেন, আবারও রেগে আছেন? মনে হচ্ছে কারো উপর আপনি খুবই রেগে আছেন। আমাকে বললে আমিও খুঁজে দিতে পারি। কেন, আপনি কি ডিটেক্ট মেশিন যে বললেই খুঁজে দেবেন? না মানে হেল্প তো করতে পারি। আমি না তা চাননি তো, মানুষের উপকার করা তো ভালো, তাই না? আমাকে বলুন, আমিও খুঁজি। দুজনের সঙ্গে খুঁজলে হয়তো পেয়ে যাব। তারপর আপনি আপনার রাগ ঝরাবেন লোকটার উপর, সমস্যা নেই, এতে আপনার সময় বাঁচবে। জিনিয়া ধ্রুবের দিকে তাকিয়ে বলল, এই যে মিস্টার, চুপ করে থাকুন, এমনিতে মাথা গরম হয়ে আছে। জিনিয়াকে সিরিয়াস হতে দেখে ধ্রুব যেন আরও সিরিয়াসভাবে জিনিয়ার প্রেমে পড়ে গেল। জিনিয়ার এই কথা স্টাইলে যেন আলাদা একটা নেশা আছে। ধ্রুব মনে মনে বলল, ওয়াও, চোখ দুটো কি মারাত্মক রকম নেশায় পরিপূর্ণ। ধ্রুব বলল, শান্ত হন। আমার মনে হয় আপনি যাকে খুঁজছেন সে এখানে নেই। মনে হয় বাসার বাইরে যেতে পারে, গার্ডেন এরিয়া আছে, ওদিকটায় যেতে পারে। চলুন ওদিকটায় দেখি। জিনিয়া কথাটা শুনে আর দাঁড়িয়ে না থেকে সোজা গার্ডেন এরিয়ার দিকে চলে গেল। ধ্রুব জিনিয়ার পেছন পেছন যেতে লাগলো। গার্ডেন এরিয়ায় অনেক খোঁজাখুঁজি করার পরেও রাফিকে কোথাও খুঁজে পেল না জিনিয়া, যার কারণে জিনিয়ার রাগ চরমে উঠে গেল। রাগে লাল হয়ে বেঞ্চে বসে বিড়বিড় করে বলল, আর আমি একবার আমার হাতে আয়, দরজা জানালা বন্ধ করে তোকে পেটাবো আমি। আমাকে এভাবে ইগনোর করার সাহস হয় কি করে তোর, রাফির বাচ্চা রাফি? এদিকে জিনিয়াকে দেখে ধ্রুব বুঝতে পারল জিনিয়ার মাথা চটে গেছে। ধ্রুব সাবধানতার সাথে বলল, নাম্বার থাকলে কল দিয়ে দেখেন। জিনিয়া ধ্রুবর দিকে তাকালো, বলল, তাই তো, কল করে দেখি। ধ্রুব মুচকি এসে মনে মনে বলল, আজব মেয়েটা, কাছে ফোন থাকতেও ফোন করার কথা মনে নেই। মেয়েটার ভিতরে একটা বাচ্চা মেয়ে মন আছে, যে মনটা আমার সেই লেগেছে। এদিকে একটা পুরনো কারখানায় একটা গাড়ি এসে থামলো। দেখতে গেলে এখানে তেমন কোনো কাজ হয় না, হয়তো কয়েক বছর ধরে বন্ধ পড়ে আছে। ভেতরে কয়েকশো লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাঝখানে একটা চেয়ারে একটা লোক বসে মদ পান করছে। ওনার সামনে টেবিলের ওপর কয়েকটা বন্দুক পড়ে আছে। গাড়ি থেকে একটা লোক নেমে এসে বলল, বস, মেয়েটাকে নিয়ে এসেছি। লোকটা মদের গ্লাস রেখে জোরে হেসে উঠল, বলল, নিয়ে আয়, সামনের চেয়ারটায় বসা। দেখি মন্ত্রী সাহেবের কোন মেয়ের কথা বলছিল, কি এমন আছে ওর মাঝে, নিয়ে আয়। জি বস। এই কি আছিস, গাড়ি থেকে মেয়েটাকে বের করে নিয়ে আয়। 2 মিনিট পর 3-4 জন লোক মিলে রাফিকে ধরে নিয়ে আসলো। একজন লোক বলল, এটা তো মেয়ে না, ছেলে। সবাই রাফির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ওদের বস চেয়ার থেকে উঠে রাফিকে দেখে রেখে বলল, এ কে, মেয়ে কোথায়? লোকটা ভয়ে ভয়ে বলল, এ কই থেকে আসলো, আমরা তো মেয়েকে এনেছিলাম। গাধার বাচ্চারা, মেয়ে হলে এখন ছেলে আসলো কই থেকে? কোন গাধাদের আমি পুষে চলেছি। কিছুক্ষণ ভেবে লোকটা বলল, বস, অন্ধকারে মনে হয় মেয়েটার জায়গায় ছেলেটাকে নিয়ে এসেছি। এই ছেলেটা মেয়েটার সাথে কথা বলছিল, মেয়েটার পাশেই বসেছিল, আর বিয়ে বাড়িতে অনেক লোকজন ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে মেয়েটার জায়গায় ছেলেটাকে নিয়ে চলে এসেছি। ভালো করেছো, খুব ভালো করেছো। মনে হচ্ছে ওই ভুল করে তোমার পেটে কয়েকটা গুলি ঢুকিয়ে দিই, গাধা একটা। কি করব মন্ত্রীকে? বস, আমার মনে হয় এই ছেলেটার আর মেয়েটার সঙ্গে কোনো পরিচয় আছে। দুইজনে বসে কথা বলছিল। আমার মনে হয় অতি পরিচিত হলে অথবা বয়ফ্রেন্ড হলে আমরা মেয়েটাকে সরাসরি এখানে দেখতে পারি। এতে আমাদের আর রিস্ক নিতে হবে না। ছেলেটার হুঁশ ফেরানোর ব্যবস্থা কর, দেখি ব্যাটার থেকে কিছু জানতে পারি কিনা। ওকে বস। হঠাৎ রাফির ফোনটা বেজে উঠল। একজন ফোন বের করে বলল, বস, ছেলেটার ফোনে ফোন এসেছে। কে ফোন করেছে? জানি না, তবে ম্যাম নামে একটা নম্বর থেকে। দেখ কি বলে। ওকে, হ্যালো। ফোন ধরতেই ওপাশ থেকে জিনিয়া রেগে বলে উঠল, ওই হারামি, কই তুই?
লোকটা কানের কাছ থেকে ফোন সরিয়ে কানে হাত দিয়ে বলল, বস, একটা মেয়ে মনে হচ্ছে খুব রেগে আছে, এত জোরে কথা বলছে আমার কান ফেটে যাচ্ছে। মেয়ে? আচ্ছা, এটা কি ওই মেয়ে নয় তো? দেখি, এদিকে দে। নিন। হ্যালো, কে বলছেন? জিনিয়া অন্য কণ্ঠ পেয়ে নাম্বারটা আবার দেখলো, বলল, না, এটাই তোর নম্বর। তাহলে রাফির ফোন কার কাছে? জিনিয়া এবার সিরিয়াস হয়ে বলল, কে বলছেন? আপনি কে? এটা রাফির ফোন না, আপনার কাছে কিভাবে গেল? রাফি কি আপনার কাছে? এদিকে ধ্রুব পাশ থেকে বিড়বিড় করে বলল, এই রাফিটা আবার কে? জিনিয়া একটা ছেলেকে খুঁজেছিল এতক্ষণ, বয়ফ্রেন্ড নাকি? আন্টিকে বলতে শুনলাম যে জিনিয়ার কোনো বয়ফ্রেন্ড নেই, অফিসের কেউ নাকি। তাছাড়া জিনিয়ার মতো মেয়েকে ডিজার্ভ করার মতো ছেলে কয়টাই বা আছে? আমার মতো ছেলে আছে নাকি? তাছাড়া আমি বর্তমানে সিআইডি একজন প্রথম সারির টপ অফিসার, এটা জানলে তো জিনিয়া এমনিতেই আমার লাইক করবে। ধ্রুব এসব ভেবে মুসকি মুসকি হাসতে লাগলো। এদিকে জিনিয়া আবার বলল, রাফি কই? আমার কাছে চেয়ারে বসে আছে। আমার লোকেরা তাকে আনতে গিয়ে ছেলেটাকে নিয়ে চলে এসছে। ভাবছি এটাকে এনেই যখন ফেলেছি তখন আর বাঁচিয়ে রেখে লাভ কি, ওপরে পাঠিয়ে দিই। আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পায়নি। জিনিয়া এক হাত মুঠ করে গম্ভীর গলায় বলল, তোকে একটা কথা বলি। বল বল। ভয় পাচ্ছিস? ছেলেটা ঠিক আমার মাথার উপরে একটা বন্দুক খেলা করছে। ও শরীরে যদি একটা টোকা লাগে তাহলে আমি তোর শরীরের প্রত্যেকটা অঙ্গকে 1000 টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। তার জন্য তো এখন আসতে হবে। জিনিয়া ডেভিল হাসি দিয়ে বলল, শেষ কোনো ইচ্ছে থাকলে পূরণ করে নে। পৃথিবীর যে কোনায় পারিস লুকিয়ে পড়। আমি একবার এসে গেলে এসব করার জন্য 1 সেকেন্ডও সময় পাবি না। আই এম কামিং। আই এম ওয়েটিং। কাম বেবি। জিনিয়া ফোনটা রেখে বসে পড়ল। পায়ের ওপর পা তুলে বেঞ্চে হেলান দিয়ে আকাশের দিকে মুখ তুলে নিল। ধ্রুব বুঝতে পারল কিছু একটা গোলমাল আছে। ধ্রুব বলল, কি হয়েছে? কোনো সমস্যা? আমি আপনাকে কোনো হেল্প করতে পারি? দরকার নেই। জিনিয়ার সামনে হিরো সাজার এমন সুযোগ ধ্রুব হাতছাড়া করতে চায় না। তাই জিনিয়াকে ইমপ্রেস করার জন্য ধ্রুব একটু ভাব নিয়ে বলল, আমি কিন্তু শুধুই ধ্রুব না, সাথে একজন সিআইডি অফিসারও। আপনি বললে আপনার সমস্যা আমি 1 মিনিটে সলভ করে দিতে পারি। জিনিয়া একটু অবাক হয়ে ধ্রুবর দিকে তাকালো, বলল, সিআইডি অফিসার? ধ্রুব মনে মনে বলল, মনে হয় অবাক হয়ে গেছে। ইয়েস, মনে হয় আস্তে আস্তে আমার প্রতি এবার জিনিয়ার ধারণাটা পাল্টাবে। দেখতে হবে না আমি কে? হাজারো মেয়ে আমার পিছনে লাইন দিয়ে পড়ে থাকে। ধ্রুব বলল, কি হয়েছে বলুন? আমার পিএকে কেউ তুলে নিয়ে গেছে। ও আচ্ছা, ও কি যেন নাম বললেন? রাফি? ও আপনার পিএ? সমস্যা নেই, চলুন যাওয়া যাক। দরকার নেই। কেন? আমি একাই পারবো। আরে এটা কিভাবে পারবেন? ওরা কতটা ভয়ানক লোক, তাছাড়া আপনি একা এটা কিভাবে সম্ভব? আপনার যদি কিছু হয়ে যায়? তাছাড়া আমি একজন অফিসার হিসেবে কখনোই আপনাকে এভাবে একা বিপদের মুখে যেতে দিতে পারি না। ঠিক আছে, এতই যখন জেদ করছেন চলুন তাহলে দেখি আপনার সিআইডি লোকেরা কি করতে পারে। চলুন দেখা যাক, নিশ্চয় আপনাকে নিরাশ করবে না। লেটস সি। এদিকে রাফিকে পানির ছিটা মেরে হুঁশ ফেরানো হলো। রাফি কিছুক্ষণ এদিক ওদিক দেখে বুঝতে না পেরে বলল, কোথায় আমি? সামনে ওদের বস বন্দুক হাতে বলল, তুমি চাঁদের দেশে। রাফি লোকটার হাতে বন্দুক দেখে চারপাশে তাকালো। ও মা, এখানে সবার হাতেই তো দেখি বন্দুক। রাফি একটা ঢোক গিলে বলল, আমি কি মরে গেছি নাকি প্রসেসিংয়ে আছি? প্রসেসিংয়ে। তার মানে মরিনি। আমাকে কেন এনেছেন এখানে? চেহারা দেখতে। চুপ করে বসে থাক, কথা বললে না তোর খুলি উড়িয়ে দেব। না না, বলছি না। রাফি মনে মনে বলল, এই কোথায় ফেসে গেলাম। শালার আমার জীবনটা মনে হয় এই প্যারায় প্যারায় পরিপূর্ণ। ম্যাম, কি কম ছিল? এখন আবার এখানে কি করি এখন? রাফি চুপচাপ বসে আছে। সামনে বসে থাকা লোকটা রাফি। তুই কি হোস মেয়েটার? রাফি ভয়ে ভয়ে বলল, কেউ না, আমি ওনার কেউ হই না। কেউ না? তাহলে তোকে নিয়ে এত চিন্তা কিসের মেয়েটার? চিন্তা? আমাকে নিয়ে? তা একটু হতে পারে। আমি আসলে ওনার বিয়ে তো, তাই হয়তো একটু দয়া মায়া আর কি। সামান্য বিয়ের জন্য এত দয়া মায়া? হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। আচ্ছা, আমার হাতটা একটু খুলে দিলে হয় না? কেন? না মানে আমি তো আর এখান থেকে পালিয়ে যেতে আর পারবো না। এখানে এত লোক, সবার সাথে বন্দুক। আমি
তোর পাগল না, যেখান থেকে পালিয়েছে থেকে জীবন দিয়ে বসবো। আমি এখানে বসে থাকবো। আমার হাতটা একটু খুলে দিলে একটু ভালো লাগতো আর কি। লোকটা একটা হাসি দিয়ে বলল, এই কে আছিস, ব্যাটার হাতটা খুলে দে, এমনিতে একটু পরে মারাই পড়বে। এদিকে গাড়িতে বসে জিনিয়া নিজে ড্রাইভ করছে। ধ্রুব মনে মনে বলছে, আজকে গাড়ি থেকে ঠিকভাবে নামতে পারলে হয়। যে স্পিডে যাচ্ছে তাতে রেসিংয়ে নাম দিলে জিনিয়ায় জিতত। ধ্রুব সিট বেল্টটা শক্ত করে লাগিয়ে নিল। জিনিয়াকে আস্তে আস্তে করে বলল, একটু ধীরে চালান, অ্যাক্সিডেন্ট করবেন তো। চুপ করে বসে থাকুন। আমার সাথে কি আসতে বলেছিলাম আপনাকে? এত যখন ভয় লাগে তখন নেমে যান। এতটুকু সাহস নিয়ে আপনি সিআইডি অফিসার কি করে হলেন? এমন সরাসরি প্রশ্নের আঘাতে ধ্রুব একটু লজ্জা পেল। মুস্কি হেসে ধ্রুব বলল, আপনি একটু বেশি চিন্তিত মনে হচ্ছে। চুপ করে বসবেন। ওকে, তবে চিন্তার করার কারণ নেই। ওরা ওকে কিছু করবে না এখনই, কারণ ওদের টার্গেট রাফি না, আপনি। ওরা ওকে টোপ হিসেবে ব্যবহার করছে। আমি আপনার লোকদের ইনফর্ম করে দিয়েছি, ওরা ওখানে পৌঁছে গেছে এতক্ষণে। ওকে। জিনিয়া একটা মোড়ে স্পিডে গাড়ি ঘুরিয়ে সোজা পাশের রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিল। সামনে একটা বড় পুরনো কারখানা দেখা যাচ্ছে। একটু কাছে আসতেই বাইরে একটা কাঠের গেট লাগানো দেখে জিনিয়া আর থামলো না, ওভাবেই চালিয়ে দিল। ধ্রুব বলল, আরে করছেন কি? আমরা আরামসে ভিতরে যেতে পারি, এতে ভাঙচুরে কি দরকার? কে শোনে কার কথা? সবকিছু এক প্রকার ভাঙতে ভাঙতে জিনিয়া গাড়িটা নিয়ে ভেতরে চলে আসলো। ওরা ভেতরে আসতেই ভেতরের সব লোক অ্যালার্ট হয়ে গেল। সবাই ওদের দিকে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। রাফি বলল, ম্যাম, আমাকে বাঁচাতে সত্যি এসেছে? বাহ, এই না হলো ম্যাম। কিন্তু ম্যামের সাথে ওটাকে মনে হয় এও আমাকে বাঁচাতে এসেছে। কিন্তু কথা হলো, এরা দুজন এই এতজনের থেকে আমাকে বাঁচাবে কি করে? এরা কি আমাকে বাঁচাতে এসেছে নাকি নিজেরা মরতে এসেছে? কিছুই তো বুঝতে পারছি না। জিনিয়াকে দেখে লোকটা হাসতে হাসতে বলল, ওয়েলকাম ওয়েলকাম, এত জলদি আসবে আমি ভাবতেই পারিনি। সামান্য পিয়ের জন্য এখানে একাই চলে এসেছো। সাহস আছে বলতেই হবে। ধ্রুব আস্তে আস্তে এগিয়ে এসে বলল, বাবা, এখানে তো অনেক লোক, সবার হাতে আবার গান। আপনি তো অনেক বড় মাপের ডন। এই তুই কে? আমিও ওনাকে নিতে এসেছি। ওই দুজন একসাথে? ভালো, খুব ভালো। এসেই যখন পড়েছিস তখন দেরি করে কী লাভ? হাতে সময় নেই। বল, দুজনের মাঝে কে আগে উপরে যাবি? এত তারা কিসের? কেবল তো আসলাম, কথাবার্তা বলি। ইন্টারেস্টিং, বল কি বলবি? জিনিয়া এগিয়ে এসে রাগী কণ্ঠে বলল, হাতে একদম সময় নেই, আপনি গাড়িতে যান। ধ্রুব খেয়াল করলো জিনিয়ার হাব ভাব কেমন ভয়ানক হয়ে গেছে। এতগুলো লোক এখানে, তাও মেয়েটা একটুও ভয় পাচ্ছে না। এমন মনে হচ্ছে যেন এই লোকেরা সিংহীর গুহায় ঢুকে পড়েছে, আর সেই সিংহীটা জিনিয়া। ধ্রুব কি বলবে বুঝতে পারছে না। জিনিয়া আবার বলল, গাড়িতে গিয়ে বসুন। ধ্রুব না চাইতেও গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসার সাথে সাথে ধ্রুব কাছে কলটা আসলো। কলটা রিসিভ করে বলল, সবকিছু কি রেডি? স্যার, আমরা অনেক আগেই পজিশন নিয়ে রেখেছি। আপনার অর্ডার পেলে আমরা কাজ শুরু করি। ওয়েট, এখনই কিছু করার দরকার নেই। ওকে স্যার। আর হ্যাঁ, পুরো ফ্যাক্টরিটা চারদিক দিয়ে ঘিরে ফেলো, কেউ যেন পালিয়ে যেতে না পারে। অলরেডি করে ফেলেছি স্যার। গুড, আমি না বলা পর্যন্ত কোনো অ্যাকশন নিও না। ওকে স্যার। জিনিয়া আস্তে আস্তে রাফির দিকে এগিয়ে যেতে লাগলো। জিনিয়াকে এমন রাগী মুখ নিয়ে নিজের দিকে এগিয়ে আসতে দেখে রাফির হাত অটোমেটিক্যালি গালে চলে গেল। মনে মনে বলল, ম্যাম রেগে গেলে আমার গালের উপর দিয়ে সব ঝড় বয়ে চলে। এখন কি হবে কে জানে। জিনিয়া রাফির কাছে এসে বলল, উঠুন। রাফি দাঁড়িয়ে গেল। জিনিয়াকে ভালোভাবে দেখে রাফি বুঝতে পারলো জিনিয়া একদম আগুন হয়ে আছে, যেন কেউ টাচ করার সাথে সাথে পুড়ে যাবে। রাফি বলল, আপনি কেন এখানে আসলেন? দেখছেন এখানে কত লোক, সবার হাতে গান। কেন আসলেন আপনি? জিনিয়া কিছু না বলে সরাসরি বলল, ওরা কিছু করেছে আপনার সাথে? না, বসে আছি। কিছু খেতে দিলেও খাওয়া যেত, তাও দেয়নি। গালে হাত দিয়ে রাখছেন কেন? রাফি হাত নামিয়ে বলল, আপনি রাগলে আমার গালের উপর দিয়ে সব রাগ যায় তো, তাই আর কি। মাঝখানে ওদের বস বলে উঠল, কথা শেষ হলো?
হাতে সময় নেই। জিনিয়া আর চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমারও হাতে একদম সময় নেই। রাফি যেন জিনিয়ার এমন কথায় কেঁপে উঠল। জিনিয়ার কথায় আলাদা এক প্রেশার কাজ করছে। জিনিয়া রাফির দিকে তাকাতেই একটা লোক জিনিয়াকে ধরতে এগিয়ে আসলো। জিনিয়াকে যেই ধরতে যাবে অমনি লোকটা মাটিতে পড়ে গেল। রাফি অবাক হয়ে গেল। হলো কি এটা? লোকটা পড়ে গেল, গায়ে রক্ত, মারলো কে? জিনিয়া ডেভিল মার্কা হাসি দিয়ে রাফিকে বলল, চলুন। রাফি তো লোকটার দিকে তাকিয়ে আছে, জিনিয়ার কথা কানেই যায়নি। ওদের বস অবাক হয়ে বলল, কি হলো? কার এত বড় সাহস আমার লোককে মারার? ভয় করছে। জিনিয়া লোকটার দিকে তাকালো। লোকটা জিনিয়ার মুখটা দেখে যেন ভয় পেয়ে গেল। সুন্দর মুখটা কেমন লাল হয়ে আছে, যেন ভয়ানক কোনো রাক্ষস বহু বছর পর জেগে উঠেছে। লোকটা এগিয়ে এসে বলল, কে তুই? জিনিয়া মুচকি হেসে বলল, আমি। এখন অনেক লেট হয়ে গেছে, জেনে লাভ নেই, তোর সময় শেষ। আমার আড্ডায় এসে আমাকেই মারার হুমকি? সো ফানি। জিনিয়া মুচকি হেসে এক হাত হালকা করে ওপরে তুলল। আমার একটা তুড়ি বাজানোর পর তুই আর তোর এই গ্যাং ফিনিশ। তাই নাকি? বাজা, আমিও দেখি, আমিও দেখি। এই তুই কত জোর? যেমন তোর ইচ্ছা। জিনিয়া একটা তুড়ি বাজাতে কয়েক সেকেন্ডের মাঝে এখানকার কয়েকশো লোক পাখির মতো মাটিতে পড়তে লাগলো। সামনে ওদের বসে ঠিক কপালে একটা বড় ছিদ্র দেখা যাচ্ছে, রক্ত বেরোচ্ছে ওখান দিয়ে। জিনিয়া মুচকি এসে বলল, পিঁপড়ার দল। রাফির চোখ তো কপালে, এদিকে ধ্রুব বুঝতে পারছে না হলোটাকে কিভাবে হলো কি? চারপাশ থেকে খালি বন্দুকের আওয়াজ শোনা গেল, আর এখানকার সব লোক ফিনিশ। কিভাবে সম্ভব? জিনিয়ার আসল পরিচয় কি? নিশ্চয়ই পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে যা আমি জানি না। কে এই মেয়েটা? আমাকে জানতে হবে। জিনিয়া রাফিকে এসে বলল, আমাদের এখান থেকে চলে যেতে হবে তাড়াতাড়ি। লোকাল পুলিশ যে কোনো সময় আসবে, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন। রাফি হাঁ করে তাকিয়ে আছে, কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছে না। চোখের সামনে এমন অবিশ্বাস্য কিছু ঘটে গেলে কারোরই বা কি বলার থাকে। রাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে জিনিয়া বলল, হাঁ করে তাকিয়ে না থেকে এবার চলেন। হাঁ করে তাকিয়ে থাকার অনেক সময় আছে। হ্যাঁ চলেন। রাফি গাড়ির সামনে উঠতে গেলে জিনিয়া পেছন থেকে বলল, পেছনে বসুন। তাহলে চালাবে কে? হাত পা কাঁপছে যার, সে আবার গাড়ি চালাবে? হনুমান একটা, সরুন। আচ্ছা, আপনিই চালান। জিনিয়া সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। কিছু দূর যেতেই ধ্রুব বলে, কিভাবে হলো এসব? ওকে। ধ্রুব মনে মনে বলল, সে তো আমি অবশ্যই দেখব। এমন কাজ কোনো সাধারণ মানুষের হতে পারে না। নিশ্চয় এর পিছনে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে। দেখতে দেখতে মার্জিয়াদের বাসায় চলে আসলো সবাই। জিনিয়া ধ্রুবকে বলল, আপনি তাহলে যান। আপনি আসবেন না? না, আমাদের একটু কাজ আছে। ওকে, দেখা হচ্ছে আবার, জলদি আসবেন। রাফি ধ্রুবর দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, বেটার হাবভাব ভালো না। নিশ্চয়ই ম্যামের চেহারা দেখে পাগল হয়ে গেছে, চোখে মুখে সব ফুটে উঠেছে। শালা ফকিন্নি কই থেকে আসলো? জিনিয়া একটানে গাড়িটা নিয়ে চলে আসলো। কিছুদের আসলেই জিনিয়া বলল, মিস্টার রাফি। জি। আজকের কথা যেন মুখ থেকে না বের হয়। হে হে, পাগল নাকি? আমি তো সব ভুলে গেছি। গুড। জিনিয়া গাড়ি থামিয়ে নেমে আসলো। রাফি গাড়িতেই বসে আছে। জিনিয়া সামনে যেতে যেতে বলল, নেমে আসবেন নাকি বরণ করে নামিয়ে আনতে হবে? রাফি পেছন পেছন নেমে আসলো। সামনে বড় একটা ঝিল, রাতের আকাশের বড় চাঁদটা জলজল করছে ঝিলের পানিতে। জিনিয়া এসে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে বলল, ভয় কেটেছে? রাফি পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আপনি আছেন তো, ভয় কিসের? জিনিয়া হেসে উঠল। রাফি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এমন হাসিতে হাজারো পুরুষ পাগল হয়ে যাবে। এমন মায়াবী হাসিতে শহরে শহরে যুদ্ধ লেগে যাবে। আকাশের চাঁদটা যেন ফিকে ফিকে লাগছে। রাফি এক মনে তাকিয়ে আছে জিনিয়ার মুখের দিকে। এই মুখ ওই চাঁদকেও হার মানাচ্ছে। চুলগুলো বাতাসে এলোমেলো উড়ছে। কানের কাছে ছোটো ছোটো চুলগুলো যেন লজ্জায় লুকিয়ে পড়ছে। কি মায়াবী এই মুখ, যে দেখবে সেই হারিয়ে যাবে এই রূপবতীর রূপে। জিনিয়া বুঝতে পারলো রাফি ওর দিকেই তাকিয়ে আছে। মনে মনে জিনিয়া বলল, এই ছেলেটাকে নিয়ে কি করব? যখন তখন হাঁ করে তাকিয়ে থাকবে। ও তাকালেই আমার বুকের ভেতর কেমন জানি করে, অস্থির অস্থির লাগে, হার্টবিট বেড়ে যায়।
নিঃশ্বাস ঘন হয়ে আসছে। না, ডাক্তার দেখাতে হবে, না হলে হচ্ছে না। এই রোগটা ক্রমেই বেড়ে চলেছে। দেখেছো এখনো তাকিয়ে আছে বলে আমার কি চেহারা বেড়েছে? জিনিয়া আর না থাকতে পেরে বলল, কি 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 দেখছেন? রাফি মগ্ন হয়ে বলল, আপনাকে? হ্যাঁ, সে তো আমাকে গিলে খাচ্ছেন। তা আমার চেহারায় কি দেখছেন? রাফি চমকে উঠে মনে মনে বলল, এই রে, আবারও মনে হয় হারিয়ে গেছিলাম। বারবার খালি ম্যামের মায়াতে হারিয়ে যাই। আমার কি দোষ? এত মায়া যে আমি না চাইতেও হারিয়ে যাই। রাফিকে চুপ থাকতে দেখে জিনিয়া বলল, কি হলো, চুপ করে আছেন যে? না মানে? হ্যাঁ, সেই মানেটাই তো জানতে চাইছি। মানেটা কি? কিছু না, এমনি। আচ্ছা ম্যাম, আপনি ওখানে নাকি হঠাৎ এখানে আসলেন যে? কেন, আপনার কি খারাপ লাগছে নাকি ভয় করছে? না তা না, আসলে ওখানে বিয়ে চলছে আর আপনি হঠাৎ এখানে চলে আসলেন তাই বললাম আর কি। আচ্ছা রাফি সাহেব, একটা কথা বলুন তো, কি কথা ম্যাম? আপনি আমাকে দেখে ভয় পান না কেন? এই কথা শুনে রাফি চুপ হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, এইটা কোনো কথা? এতদিন ম্যামের এই মনে হলো, কিন্তু এমন কেন মনে হলো? রাফি একটু পর বলল, না আমি পাই তো। কি ভয়? তাহলে আমাকে দেখার সাহস কি করে হয়? ওইটা আচ্ছা, এবার থেকে আর দরকার নেই, সমস্যা নেই আমার, আমি এমনি বললাম। রাফি অবাক হলো। তার মানে ম্যামকে দেখলেও ম্যাম কিছু বলবে না? বাহ বাহ, আজকে তো সার্টিফিকেট পেয়ে গেলাম। কিন্তু ওই বেটা ধ্রুব না শুভ, তার মতলব তো সুবিধার মনে হচ্ছে না। ম্যামের কাছেও ঘষতে দেওয়া যাবে না। জিনিয়া বলল, চুপ করে গেলেন কেন? এমনি কি করবেন আর? এখানে দাঁড়িয়ে থাকবেন? জায়গাটা ভালো না? ভালো। আচ্ছা রাফি সাহেব, একটা সত্যি কথা বলবেন? কি? সত্যি বলবেন তো? অবশ্যই। ওকে, তাহলে বলুন তো আমাকে দেখতে কেমন লাগে? আমি কি সুন্দর? আপনি তো আমাকে হাঁ করে দেখেন সব সময়। বলুন আমাকে, বলুন তাহলে আপনি। কথাটা শুনে রাফি চমকে উঠল। বলে কি ম্যাম? রাফি একটু কেসে উঠল। জিনিয়া মুচকে এসে বলল, কি হলো বলেন। না মানে? আহা বলুন তো, ভয় পাচ্ছেন কেন? ম্যাম আপনি? হ্যাঁ আমি কি? সামনের শান্ত ঝিলের দিকে জিনিয়া তাকিয়ে আছে। জিনিয়া মুচকি মুচকি হেসে চলেছে। মনে মনে বলল, এখনো চুপ করে আছে। এমনি সময় তো দেখি হাঁ করে তাকিয়ে থাকে। আর এখন একটু প্রশংসা করতে পারছে না, গাধা একটা। তবে গাধাটার জন্য অনেক চিন্তা হচ্ছিল, কি জন্য যেন বুকের ভেতর অশান্তি কাজ করছিল। এই প্রথমবার আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তবে এখন সব কিছু নর্মাল লাগছে। হঠাৎ রাফি বলে উঠল, ম্যাম এমনিতে তো আমার এসব বলার সাহস নেই, কিন্তু আপনি এত জোর করছেন। হ্যাঁ বলুন। একটা কথা জানেন ম্যাম, পৃথিবীতে অনেক মানুষ আছে, তবে কিছু কিছু মানুষ আছে যারা প্রকৃতির মতো, একদম ঢেলে সাজানো, কোথাও কোনো কমতি নেই, একদম পরিপূর্ণ। আপনি ঠিক সেরকমই একটা মানুষ। সৌন্দর্য বলেন, আপনার গভীর চোখের মায়া বলেন, সমুদ্রের বুকে ঢেউ খেলানোর মতো এই ঘন কালো চুল বলেন, সব কিছু পারফেক্ট। আপনার মায়াবী চাহনি হাজারো পুরুষকে বিনা কারণে যুদ্ধে লিপ্ত করতে বাধ্য। আপনার উপস্থিতি যেন চারপাশের আবহাওয়াকে নিজের আয়ত্তে করে নেয়। আমি জানি না, তবে এটুকু বলতে পারি, আপনার উষ্ণ ঠোঁটের এক চিলতে হাসি যে কোনো পুরুষকে বিনা অস্ত্রে ঘায়েল করতে পারে। সামনের শান্ত ঝিলটা দেখছেন, কেমন এক বিশাল নীরবতা নিয়েও জানান দিচ্ছে তার মহিমা। আপনিও ঠিক তেমনই, আপনার উপস্থিতি এই ঝিলের ন্যায়। রাফি আরেকটু এগিয়ে এসে বলল, আকাশের চাঁদটাকে দেখেছেন, কেমন ধরাছোঁয়ার বাইরে, ইচ্ছে করলেও তাকে ছোঁয়া যায় না, দূর থেকে শুধু ওকে উপভোগ করা যায়। রাফি মুচকি এসে বলল, আপনিও ওই চাঁদের মতো, আপনাকে দূর থেকে দেখা যায়, কাছ থেকে কজন আর দেখতে পারে। এরপর বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। রাফি মনে মনে বলল, মনে যা এসেছে বলে দিয়েছি, আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু কেন জানি মনের কথাগুলো সাজিয়ে বলা যায় না। ম্যাম কি ভাবছে কে জানে। জিনিয়া মনে মনে হাসছে। পাগল ছেলে একটা, নিজের মনের কথাটাও সাজিয়ে বলতে পারে না। তবে কেন জানি ওর মুখ থেকে কথাগুলো শুনতে ভালো লাগছে, ইচ্ছে হচ্ছে আরো শুনি। কেমন যেন তৃপ্তি হচ্ছে না কথায়। হনুমানটা চুপ করে আছে কেন? নীরবতা মনটাকে যেন অস্থির করে তুলছে। আর উনি দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কেন হঠাৎ এসব নিয়ে পড়েছি?
কেন আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে? কেন আমি হনুমানটাকে নিয়ে এত ভাবছি? ওর কিছু হয়ে যাওয়ার ভয় আমার মনে কেন আসছিল বারবার? ওফো, সব কিছু এলোমেলো লাগছে। এদিকে রাত গভীর হতে লাগলো। মিলির মামা বাড়িতে, তবু যেন রাতকে ঢেকে দেওয়া হয়েছে আলো আর গান বাজনা দিয়ে। সবাই বসে আড্ডা দিচ্ছে। রুদ্র মায়ের পাশে এসে বসলেই ওর মা বলল, কিরে, ফ্রেশ হয়েছিস? হ্যাঁ মা, তোমরা কি করো? এই তো গল্প করছি। জিনিয়ার আম্মু বলে উঠল, বাবা জিনিয়া কই? জিনিয়া তো বাইরে গেল, একটু বললো একটু পরে আসবে। তুমিও যেতে? না আন্টি, কি যে বলেন। বাদ দাও তো, ওর তো এখানে কোনো অফিসিয়াল কাজ নেই। আসলে ওর এসব অতটা ভালো লাগে না, তাই মনে হয় বাইরে গেছে। তবে জিনিয়া কিন্তু বর্তমানে অনেক বড় একজন মানুষ, অনেক ম্যাচুয়ার। লাখ লাখ মানুষ আপনার মেয়ের আন্ডারে কাজ করে। কি বলবো বাবা, সারাদিন এই কাজ কাজ আর কাজ। ওর আপুর মতো হয়েছে, কাজ ছাড়া কিছুই বোঝে না। কতবার বলেছি একটা বিয়ে করে নে, কে শুনে কার কথা? সে পথে যাবেই না। আর কোনো ছেলেও মেয়েটাকে আজ পর্যন্ত বিয়ের কথা বলতে পারেনি। আমার মেয়েকে নাকি ভয় পায়। তা তো স্বাভাবিক, জিনিয়ার চালচলন একটু অন্যরকম, তবে মনটা ভালো। আচ্ছা তাই নাকি? তাহলে আমার মেয়েকে তোমার কেমন লাগে? জিনিয়াকে বলে দেখো রাজি হয় কি না। আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। রুদ্র লজ্জায় কিছু বলতে পারল না, মনে মনে বলল, জিনিয়াকে প্রথম দেখেই আমি ওর প্রেমে পড়ে গেছি। ওকে যতই দেখছি ততই ওর মায়াতে জড়িয়ে যাচ্ছি। সত্যি বলতে আমি তো এক পায়ে রাজি জিনিয়াকে বিয়ে করতে, কিন্তু জিনিয়াকে মানাতে একটু টাইম লাগবে। জিনিয়ার মা বলল, কি হলো, শরম পাচ্ছ কেন? তুমি জিনিয়াকে পছন্দ করলে আমাদের আপত্তি নেই। কি বলিস রুদ্রর মা? হ্যাঁ, আমার ছেলের পছন্দ হলেও আমাদের কোনো আপত্তি নেই। রুদ্র মুচকি এসে বলল, আপনারা যা করবেন আমি মেনে নেব, আমার কোনো আপত্তি নেই। এই কথা বলেই ও চলে গেল। এটা দেখে সবাই হেসে দিল। জিনিয়ার মা বলল, দুজনকে কিন্তু মানাবে, কি বলিস? হ্যাঁ, জিনিয়া মাকে তো আমার আগে থেকেই পছন্দ। আমার ঘরের বউ হলে আমার মেয়ের মতোই থাকবে। তাহলে আমি জিনিয়ার আব্বুর সাথে কথা বলি, তাই ভালো হবে। এদিকে সিয়াম সেই কখন থেকে মিলির সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মিলি কিছুতেই কিছু শুনছে না। সিয়ামকে ইগনোর করে চলেছে সমানে। সিয়াম এক প্রকার রেগে বলল, কি হয়েছে তোর, আমাকে বলবি তো? বললাম না কথা বলবি না, আমার সাথে যা এখান থেকে। আচ্ছা কিছু না। আচ্ছা কিছু না বললে আমি বুঝবো কি করে? আমি কিছু করলে আমাকে বলবি তো? তুই না কিছুই বুঝবি না, তোকে বলেও লাভ নেই, আমিই চলে যাচ্ছি। মিলি উঠে চলে গেল। সিয়াম তাকিয়ে বলল, কি হয়েছে এর, এমন করছে কেন? কি বললাম আবার আমি? সিয়ামকে একা বসে থাকতে দেখে আরফিন এসে বলল, কি রে, এখানে একা বসে আছিস কেন? খাবার খেয়েছিস? না, আরে খাবার জন্য মিলিকে ডাকতে আসলাম। সে এদিকে রেখে আছে, কিছু বলছেও না। কি হয়েছে ওর বলতো? আরফিন মুচকি এসে বলল, আবার তুইও বলছিস? তো বলবো না? এতদিনও এটা বুঝতে পারলি না যে মিলি তোকে পছন্দ করে? সিয়াম কথাটা শুনে অবাক হয়ে গেল। আরফিন বলল, চোখ বরাবর তাকে লাভ নেই, এটাই সত্য। ওর সামনে অন্য মেয়েদের দেখছিলি, তাই তোর উপর রেগে আছে। মানে মানে কি বলছিস? মিলি আমাকে দূর, কি বলিস এসব? আরফিন মুচকি হেসে উঠে যেতে যেতে বলল, যা এবার দেখ কি করতে পারিস। সবটা তো বলে দিলাম, এবার সবটা তোর নিজের হাতে। আমি খেতে গেলাম। সিয়াম মাথায় হাত দিয়ে বসে আছে। আফরিন কি বলে গেল? মিলি আমাকে পছন্দ করে? কিভাবে সম্ভব? আর জিনি আপু জানতে পারলে আমি তো শেষ। কি আবুল তাবুল বলে গেল আফরিন? মিলির কাছেই শুনতে হবে। হ্যাঁ, ক্লিয়ার হতে হবে। কি টেনশন আবার আসলো। সিয়াম উঠে মিনির খোঁজে চলে গেল। এদিকে জিনিয়া রাফির দিকে তাকিয়ে বলল, এদিকে আসুন। কেন? ভয় লাগছে? না তা না, আপনি না ম্যাম কেমন হয়ে গেছেন? কেমন? না মানে আগের মতো রাগী মনে হয় না এখন, কেমন যেন মিষ্টি মিষ্টি কথা বলেন। জিনিয়া ভ্রুকুচকে বলল, কি বললেন? আমি রাগী? না মানে তা না। না মানে এসব বাদ দিয়ে সরাসরি কথা বলতে পারেন না? তাহলে আমি রাগী? সরি ম্যাম, সরি।
জিনিয়া রেগে বলল। এদিকে আসুন। রাফি কাছে আসতে জিনিয়া রাফির গলা থেকে রক্ত মুছে ফেলল। আপনার ফ্রেশ হওয়া দরকার। ও হ্যাঁ, চলুন বাসায় যাই। এখন না, ক্ষুধা লাগছে, রেস্টুরেন্টে চলুন। এখন? হ্যাঁ এখন। সমস্যা আছে? না একদম না, চলুন।